অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৩১-৩২। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। জয় কপালে হাত রেখে সালাম দিল মুস্তাকিনকে। মুস্কি হাসল মুস্তাকিন। বসুন। হালচাল ভালো তো? খারাপ থাকার জন্য যে বিশেষত্বটা দরকার সেইটা আমার নাই। খারাপ থাকে ভালো মানুষরা। আমি খারাপ মানুষ। অন্তু আবার এসে বসতে বাধা দিল জয়। হুম, ভেতরে যাও আরমিন। দ্রুত তৈরি হয়ে এসো, তোমার এক্সাম আছে। অন্তুর নিষেধ শুনেই বরং বসে পড়ল। দুটোই এক্সাম। 11টা বাজছে। জয় ক্ষণকাল মেঝের দিকে চেয়ে থেকে বলল, আজ পরীক্ষা পিছিয়েছে। 12টায় পরীক্ষা। হঠাৎ জয় বলল, আজ শেষ পরীক্ষা। ভার্সিটিতে কিছু ঝামেলা হয়েছে, পরীক্ষার সময় পিছিয়েছে। তো আপনি কথা এভাবে বাড়ি বাড়ি হলে গিয়ে জানিয়ে আসছেন? তুমি অনুমতি দিলে তাই হবে। ভার্সিটির সব ছাত্রীগুলারে বিয়ে করব। এরপর সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসব, একটু জামাই আদরও পাওয়া হবে। অনুমতি আছে, করে ফেলুন। মুস্তাকিন চুপচাপ বসেছিল। জয়ের মনে হলো তার দ্বারা এর চেয়ে বেশিক্ষণ ভদ্র আচরণ করা অসম্ভব। সে বিশাল বড় হেসে মুস্তাকিনকে বলল, তো মুস্তাকিন সাহেব, কি কাজে এসেছিলেন? সেসব যাক, আমার মনে হয় আপনার কাজ শেষ, এখন আসতে পারেন। আমার বউডার পরীক্ষা আছে তো, বাইর হইতে হইবে। ফর্মালিটি চোটে উঠে যাইতে পারতেছে না। ভদ্রলোকের মেয়ে তো, আপনি গেলে তবে উঠে তৈরি হতে পারবে। অন্তু চোখ বুঝল। তামাশা তৈরি করতে জয়ের পূর্ব প্রস্তুতির দরকার পড়ে না। কিছুটা লেহাজ সংকোচ নেই তার মাঝে। কিন্তু আশ্চর্যের বিষয়, মুস্তাকিন খুবই স্বাভাবিকভাবেই বের হয়ে গেল। জয় একাই বসে রইল। কেউ উকি দিয়েও দেখল না জয়কে সেই ঘরে। অন্তু কিছুক্ষণ পর তৈরি হয়ে সামনে এলো। তার চোখ ফোলা, নাক লাল হয়ে আছে। কেঁদেছে সে। বোরকা কই তোমার? চলুন, দেরি হয়ে যাচ্ছে। বোরকা পরে এসো, বসছি আমি। অন্তু খুব সাবলীলভাবে মাথা নেড়ে বলল, চলুন। জয়ের স্বর বদলে গেল। আমি উঠলে এমন একটা থাপ্পড় মারবো, কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা মারুন, তবে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি মারা শেষ হবে, আমরা তত তাড়াতাড়ি বের হতে পারবো। জয় উঠে দাঁড়ালো অন্তুর সামনে। বোরকা না পরে কি প্রমাণ করতে চাইতেছো তুমি? আমি কিছু প্রমাণ করতে চাচ্ছি না। ওই দায়িত্ব আপনার ছিল, তা আপনি খুব ভালোভাবে পালন করেছেন। আর কিছু প্রমাণ করার নেই। এই শালির মেয়ে, এই জন্য তুই ল্যাংটা হয়ে বাইরে যাবি? যার ইজ্জত নেই তার ঈমান নেই, আর ঈমান হলো পোশাক। সেই হিসাবে আমি ল্যাংটাই। তোর যুক্তিরে চুদি আমি, শালি। যা বললাম কর। ভাইরে ভাই, এইসব গালি দিতে এত লজ্জা করছে। আমার আশেপাশে যখন কেউ ঘুরঘুর করছে, আমি তো সেই একটা পড়াই বারবার রিপিট করে মনে হয় ১০-১২ বার রিপিট করে পড়ছি। দেখছো? তোমরা আবার কিছু মনে করো না। জাস্ট এনজয় করো। আর না হলে ব্যাপারটা স্কিপ করো। পচায়ও না আমাকে। উপন্যাসেই এটা আছে, বুঝছো? এটা জয়ের গালি, আমার না। আচ্ছা, গল্পে আসি আবার। যুক্তির সাথে খারাপ কাজ না করে তার প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিলেও পারেন। ঘরে পরপুরুষ ঢোকানো মেয়ে লোক বোরকার মতো সম্মানিত পোশাক পরবে না। জয় ৪ আঙুলে অন্তর্গাল চেপে ধরল। আমার কোনো কর্মে আমার জীবনে আফসোস হয় নাই। তার কারণে চেষ্টা করলে মেরে পুঁতে রেখে যাব। আমার সামনে দুঃসাহস দেখিয়ে কম ভোগান্তি পোহাসনি। আগে যেভাবে চলতি সেই রকম চলবি। বোরকা পরে আয়। এটা আমার বাড়ি। আম্মু ভাবি পাশের ঘরে আছে। আপনি আমার সাথে এমন করে তাদের কষ্ট দিচ্ছেন। শুধু শুধু আমার ভেতরে জেদ বাড়ছে। কি লাভ? জয় গাল ছেড়ে গলা চেপে ধরল দুহাত দিয়ে। অন্তুর শ্বাসনালী আটকে এলো। জয় বলল, তোর ভয় লাগে না আমাকে, না? কোনো একদিন একদম শ্বাস আটকে মেরে ফেলবো শালির মেয়ে। আমারে কি বালবেটা মনে হয় তোর? আমি আমার মুখের ওপরে কারো কথা বলা সহ্য করা ভুলে গেছি বহু বছর। কেউ কথা কয় না, সেই সাহস রাখেনি কারো ভেতর। তুই বলিস, একমাত্র তুই। কেন, তোরে কি আমি বেশি প্রশ্রয় দেই? নয়তো ভয় লাগে না কে তোর আমারে? অন্তু কথা বলার প্রয়োজন মনে করল না। জয় নিজে গলা ছেড়ে দিল। অন্তুর চোখের শিরায় রক্ত উঠে এসেছিল। জোরে কয়েকটা শ্বাস ফেলল অন্তু। গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া দরকার। অন্তুর বড় দুর্দিন এসেছে। তার আব্বুর ঘরে ঢুকে কেউ তাকে আঘাত করে, কিন্তু অন্তুর কান্না পেল না। অসহায়দের কাঁদতে নেই। সাদা রঙা একটা সালোয়ার কামিজ পরনে, সাদা ধবধবে ওড়না মাথায় গায়ে জড়িয়ে ফাইলটা হাতে ধরে বেরিয়ে গেল অন্তু। গলাটা ব্যথা হবে খুব। কণ্ঠনালীতে চাপ লেগেছে।
মাথায় চাপ অনুভূত হচ্ছে। অন্তু গলির ভেতরে অনেকটা এগিয়ে গেছিল। জয় বড় বড় পা ফেলে অন্তুর সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তাঘাটে মার খাস না আমার হাতে। অন্তু হেসে উঠল। হুস, রাস্তাঘাটে দেহ ব্যবসায়ী হিসাবে কত খ্যাতি অর্জন করেছি, কোনো হিসাব আছে আপনার? চারিদিকে তাকান, দেখছে জানালা দরজা সবকিছু ফাঁকে জোড়া জোড়া চোখ আমায় দেখতে মগ্ন। মার খেলে কি? গাড়ির যেয়ে বসো, হেঁটেই যাব আমরা। রাস্তাঘাটে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যতদূর পাড়ার রাস্তা দিয়ে হাঁটছিল, লোকে কেউ কেউ নিজেদের পায়ের কাছে থুতু ফেলছিল, ঘুষুর ঘুষুর করছিল। নষ্টামি করা স্বামী নিয়ে দেখো কেমন ঢ্যাং ঢ্যাং করে রাস্তা দিয়ে বাইর হইছে। আর এই জয় স্যারাটাও তো এত শয়তান, খাটাস স্যারা। বিভিন্ন ধরনের কথা আসছিল। আজ আর শুধু অন্তুকে বলা হয়নি, শুনতে হলো জয়কেও। জয়ের হাত পা শিরশির করছিল। বেশ কয়েকবার অনিয়ন্ত্রণে চলে গিয়ে আবার সামলে নিল নিজেকে। মোড়ের ওপর তারা দুজনে দর্শনীয় বস্তু হলো সবার কাছে। লোকে গাড়ি থামিয়ে হলেও তাদেরকে দেখার সুযোগ হাতছাড়া করছে না, করা উচিত না। কদিন আগে জয় আমি নষ্টামি করে ধরা পড়ে একটা মেয়েকে বিয়ে করেছে, দেখা দরকার। জয়ের ইচ্ছে করলো অন্তুকে জবাই করে ফেলতে। তার মনে হলো এই পরিস্থিতিতে ফেলার জন্য অন্তু হেঁটে এসেছে। অন্তু একটা রিক্সা ডাকলো। ভার্সিটির গেটে নামিয়ে দেবেন? জয় লাফ মেরে উঠে বলল, থানার দিকে গাড়ি ঘোরান মামা। অন্তু তাকালো। জয় না তাকিয়েই বলল, তোমার পরীক্ষা দুপুর 2টোই। রাত 11টা। কনকনে শীতের রাতে খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহসিকতার ব্যাপার। তরুর ভেতরে আজ সেই সাহস এসেছে। হু হু করে শীতল বাতাস নাকে মুখে ঢুকছে। তরু দাঁড়িয়ে রইল বারান্দার গ্রিল ধরে। তুলি ঘরের ভেতরে কোয়েলকে ঘুম পাড়াচ্ছে। জয় গান গাইতে গাইতে ঢুকলো। তুমি মা হারা ছেলে, জাহানারা ইমামের 71-এর দিনগুলি। তুমি নকশি কাঁথার মাঠের জসিমুদ্দিনের মুঠো মুঠো মাটির ধুলি। তুলি গম্ভীর মুখে তাকালো। গান যখন ভুলভাল নিজের মন মতো গাইবি, তখন নিজে গান বানিয়ে গাইতে পারিস না? জয় আরো জোরে চেঁচালো, তুলি, ও তুলি, ও তুলি, তুলি রে তুলি, দোলনায় উঠে আমি দুলি, গাছের ওই ডাল ধরে ঝুলি, তুলি রে তুলি। মানুষ যে কতটা পরিমাণ দুষ্টু হতে পারে আল্লাহ! তুলি রেগে উঠল। চিৎকার করলে লাথি মারবো একটা। বের হ আমার ঘর থেকে, বাবু ঘুমাচ্ছে, যা বের হ। জয় বারান্দায় গিয়ে তরুর পাশে দাঁড়ালো। তরু চমকে উঠল। কিছু লাগবে আপনার? ডাকলেই হতো আমাকে। শোন তরু, তোকে এমন একটা যোগ্য পাত্রের কাছে বিয়ে দেব, তুই তখন আমায় ভেবে গান গাইবি। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, সরকারি চাকরিজীবী। ও ডিজে ডিজে আল্লাহ! শোনো, এ জায়গায় কিন্তু ডিজে ডিজে লেখা ছিল না। আমি গান গাই ডিজে ডিজে বলছি, বুঝছো? এনজয় করো। পোলের আলো এসে অন্ধকার দূর করছে বারান্দার। সেই আলোয় তরুর ছলছলে চোখ দুটো সজল হয়ে উঠল। জয় গ্রিলের ওপর একটা ঘুষি মারল। চোখের মায়ে বাঁধার চেষ্টা, শিট, শিট ম্যান। বাধা পড়ার সিস্টেম নাই ভেতরে। এরপর বাচ্চাদের মতো করে আহ্লাদ করার নাটক করে বলল, আমি পাখি ঘর বুঝি না রে। তরু হাসল। তবুও ঘর বাঁধলেন? না বুঝেই বাঁধলেন। ঘর বাঁধিনি, এক জংলি বিলাইকে খাঁচায় পুরছি, সেটাও পরিকল্পনাহীন ভাবে। তুই দেখিস না ওই শালিরে, শালি একদম ফায়ার, দেমাগ দেখলেই ভয় লাগে। আজ দেমাগি না হয়ে হেরে গেলাম নাকি? জিতে গেলি, কারণ তুই আমায় পাসনি। খুব সুন্দরী সে, মানুষ হিসাবে তোর মতো সুন্দর না, শালির তেজ খুব বেশি। আর রূপ? হ, সুন্দর আছে। আচ্ছা, এত সাফাই গাইতে হবে না। শুনুন, না পেতে পেতে এমন অভ্যস্ত হয়ে গেছি আমি, আজকাল চেয়ে কিছু পাওয়ার কথা ভাবলেও খুব ভয় লাগে, যেন কোনো অস্বাভাবিকতা। ছোট থেকে বাপের আদর পাইনি, মায়ের কোল, আঁচল কিছুই পাইনি, নিজের একটা ঠিকানা পাইনি। হুট করে আপনাকে পেয়ে গেলে সামলাতে পারতাম না। চা খাবেন আপনি? আদা চা খেতে ইচ্ছে করছে, আমার জন্য বানাতে যাচ্ছি। আপনার জন্য বানাবো? তরু চলে যায় জয়ের সামনে থেকে। জয় চুপচাপ দাঁড়িয়ে রইল। তুলি এসে বসলো পেছনের বেতের মোড়ায়। আজকাল জয়ের মনে হয় সে পাপ করে, আগে মনে হয়নি। আগে মনে হতো ওসব ক্ষমতা, ক্ষমতা আছে, করবেই, এইসব তার স্বাধীনতা। কিন্তু আজ ব্যাপারটা অনুশোচনারও নয়,
তরুর প্রতি যে স্নেহ এবং মায়াটা কাজ করে সেটা খুব জ্বালাতন করছেন। পরক্ষণেই মনে পড়ে অনুশোচনা হতেই পারে, পাপ বেশি হলে অনুশোচনা হয় মাঝে মাঝে, তবে সেটাকে ধরে রেখে পাপ করা থামানো উচিত নয়। হামজা ভাই বলেছে পাপ জয়ের রক্তকণিকায় মিশে গেছে, তা ছেড়ে দিলে চলবে? এ চলবে যতদিন না নিঃশ্বাস থামে। জয় চলে এলো। তুলি অন্ধকারাচ্ছন্ন বারান্দার কোণে বসে থাকে। আজ কতগুলো মাস বাপের বাড়ি এসে পড়ে থাকা মেয়েটার চোখ দুটো উদাস। জয়ের সাথে কথা বললে ভালো লাগে। জয় ছাড়া আর কারো সাথে সংলাপ বাড়ে না তার। চাপা স্বভাব, কিন্তু জয়ের ঠ্যাস মারা কপট কুটুক্তিতেও তুলির ভেতরে শান্তি কাজ করে। পাগল জয় ঠ্যাস মারতে মারতে সমস্যাটা শুনে নেয়, এরপর ধমকে উঠে আরেকটা গালি দিয়ে কান্না থামায়। কিন্তু আজ জয় নিজেই অশান্ত। ওকে থামিয়ে নিজের বিষাদ চাপাতে ইচ্ছে করল না তুলির। রাত 1:30টায় দাবার বোর্ড নিয়ে বসলো জয়। অনেকক্ষণ দেখলো বোর্ডটাকে। এলোমেলোভাবে ইচ্ছে মতো এক একটা গুটিকে আরেকটা দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। হামজা এসে বসে পাশে। জয় না তাকিয়ে হেসে উঠল। বউ রেখে আমার কাছে আসছো রাত দুপুরে? মতলব তো ভালো ঠেকে না। হামজা কষে একটা ঘুষি মারল বাহুতে। বোর্ডটা ঘুরিয়ে নিল নিজের দিকে। গুটি সাজাতে সাজাতে হঠাৎই স্বর বদলে বলল, সব সয়, বদনামি ছাড়া। সেটাই কানে আসছে তোর বদৌলতে। তোকে কি করা যায় তুই বল। কোথায় শুনলে বদনামি? আরমিন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে 10 গ্রামে। জয় ভুরু কুসকায়। আজ যে সে তা নিজে প্রত্যক্ষ করেছে সেটা চেপে গিয়ে বলে, কোন খানকির চ্যাংড়া কি বলে বেড়াচ্ছে? ওই বাড়িতে আসে লোকে কথা শোনাচ্ছে, এই বাড়িতে আসতে তার কোনো শোরের বাচ্চার সাহস হবে না কথা শোনানোর। সামনে শুক্রবার তুলে আনতেছি, এরপর দেখব কোন সম্বন্ধীর পোলার পিছন চুলকাই। শিওর? হ, আমি দেখবার চাই কোন বেঞ্চ ওদের জয় আমিরের ঘরের বউকে কথা শোনানোর হিম্মত হয়। আমি জাস্ট এইটা দেখার জন্য হলেও তুলে আনবো। ওই বাড়ি চেংড়িশালি পড়ে আছে, কথা তো শুনবেই। এটা তো আর আমার দোষ না। কিন্তু সমস্যা হলো লোকজন খুব উড়াউড়ি করতেছে। আচ্ছা, আমি কি মরে গেছি? এরা আমায় আজকাল পাত্তা দিচ্ছে না, যা তা করে বেড়াচ্ছে, আর আমিও সহ্য করে যাচ্ছি। ঠিক করতেছি? শ্যাহ, লোক একদমই দাম দিচ্ছে না আজকাল। হামজা ঘরে ঢুকলো। রিমি হামজার পাঞ্জাবি ইস্ত্রি করছিল। অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে বলল, তোমার ভাই চাচারা হাত পা ধুয়ে আমার পিছনে লেগেছে। শ্বশুরবাড়ির লোকের সাথে দ্বন্দ্ব করতে যদি দিন যায়, তাহলে সব পাটি সামলাবো কখন? রিমি হাত থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল হামজার দিকে। তখনই তরক উঠে বসে হামজা। রিমির হাত থেকে ইস্ত্রি কেড়ে নিয়ে কপাল টান করে। পাঞ্জাবি পরাবে? এত বেখেয়ালি হয়েছে কবে? মার্জিয়ার শরীরে দিন দিন গর্ভ অবস্থার লক্ষণ প্রকাশ পাচ্ছে। শরীরটাও অসুস্থ হচ্ছে ঘন ঘন। ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাস্তার মোড়ে রিকশা নামিয়ে দেওয়ার পর হাঁটতে হাঁটতে মার্জিয়া আনমনে বলল, বোরকা ছাড়া তোমাকে দেখতে একটুও ভালো লাগে না অন্তু। জয় আমির কি বলে জানেন? আমার খুব ভাল লাগে যখন কারো আমাকে ভালো লাগে না। কথাটার মর্ম আছে, তাই না? তোমারও কি তাই? মানে আমার এখন তোমাকে দেখতে ভাল লাগতেছে না, এটাই তোমার ভালো লাগছে? অন্তু অল্প হাসল। চরিত্রহীনদের বোরকা পরতে নেই ভাবি। মার্জিয়া গম্ভীর হয়ে বলল, তাহলে ওই জানোয়ারের কথা বলবা না আমার সামনে। হতে পারে তোমার স্বামী, কিন্তু আমার শ্বশুরে একটা কথা বলতো, গুয়ের এপিট ওপিট সমান। তা খোঁচাতে গেলে তুমি নিজেই নাপাক হবে, ছিটে তোমার গায়ে লাগবে। তাতে তোমার শরীর নোংরা হবে। এতে গুয়ের কোনো ক্ষতি আছে? তুমি কি করতে চাও বলো তো? তোমার কিছুই বুঝি না আমি। কিছুই করতে চাই না। কিছু না করতে চাওয়াটাই এখন আমার সবচেয়ে বড় চাওয়ার বিষয়। মার্জিয়া ক্যাট ক্যাট করে উঠল। আবার শুরু করলা? বলছি না তোমার এসব হেয়ালি কথা শুনলে রাগ হয় আমার। সহজভাবে কথা বলবা আমার সাথে। কঠিনের কি আছে? আপনাদের সমস্যা আমার বোরকা না পরা নিয়ে। আম্মু এজন্য কথা বলে না আমার সাথে। অন্তু চুপচাপ কিছুটা দূরে হেঁটে হঠাৎই বলতে লাগলো, আপনি ছিলেন না সেই দিন। আমার গায়ে থুতু পড়েছিল মানুষের ছুঁড়ে দেওয়া। কেন জানেন? পুরুষ ঘরে ঢুকিয়ে কাপড় খোলার অপরাধে। শুনতে খারাপ লাগছে? আরো খারাপ কথা শুনুন। টেনে হিসড়ে খুলে ফেলা হয়েছিল আমার বুক থেকে ওড়নার পর্দা। মাথায় জড়ানো গামছাটা কেড়ে নিয়ে চুলগুলোকে আলগা করে ফেলা হয়েছিল। এই সুন্দর যাত্রাপালার দর্শক ছিল সেই দিন হিউজ পরিমাণ মানুষ। কিছু বলবেন? মার্জিয়া হাঁটার গতি কমে যায়। অন্তু নিঃসংকোচে নির্লিপ্ত কণ্ঠে বলল, ওড়না ছাড়া আমাকে অতগুলো দর্শক দেখলো, চোখের তৃষ্ণা মিটালো, নোংরামি করে ধরা পড়ার দায়ে বিয়ে দিয়ে দিল নাঙের সাথে।
এরপর সেই শরীরে বোরকা জড়ানো, মুখ ঢাকাটা পাগলামি হবে না? মার্জিয়া তাকিয়ে রইল অন্তুর দিকে। অন্তু সাবধান করল, সামনে তাকিয়ে হাঁটুন, হোঁচট খাবেন। বাড়ির গলির সামনেই, আর কয়েক পা এগোতে হবে। রাস্তায় লোক নেই। ওদের পার করে একটা গাড়ি গিয়ে থামলো সামনে। ওরা দুজন হেঁটে গাড়িটা পার করে এগিয়ে যাওয়ার সময় কেউ ডাকলো, শোনো। অন্তুর বুকটা ধুক করে ওঠে। প্রখর মস্তিষ্কে কণ্ঠস্বরটা চাপ ফেলল। এই কণ্ঠ চেনে অন্তু। ফিরে তাকায়। হুডির টুপি মাথায় পলাশের। মার্জিয়া জানতে চাই, কে এটা অন্তু? তুমি চেনো? এটা জয়ের বড় ভাই নাকি? অন্তু জবাব না দিয়ে ভাবির হাতখানা চেপে ধরল। পলাশ আজগর এগিয়ে আসে। ঠোঁটে লেগে আছে স্থায়ী হাসি। অন্তু শুধাই, ভালো আছেন? পলাশ হেসে উঠল, তোমাদের ওখানেই যাচ্ছিলাম। সেই কবে থানা থেকে আসলাম, এরপর আর খোঁজ নাই। অন্য সব লোকেরা এতদিনে বউ বাচ্চা সহ সব চলে যায়। তোমাদের সাথে কিছুই করলাম না তেমন। আগের সব ঋণকারীদের সাথে না হয় ইনসাফি হয়ে যাবে। দেখা যাবে ওরা অভিযোগ তুলবে, ওদের সাথে যা হয়েছে তোমাদের সাথে কেন হলো না। ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক বলেছেন। আসলে আমাদের এত সুযোগ দিয়ে ঠিক করেননি। আমরাও ঋণী, ওরাও ঋণী। ওরা যদি এত কিছু হারায়, এত অত্যাচারিত হয়, আমরা কেন না? পলাশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চলো গাড়িতে ওঠো, একসাথে যাই। অন্তু মার্জিয়াকে বলল, ভাবি আপনি চলে যান এইটুকু, আমি আসছি খানিক বাদে। পলাশকে বলল, বাড়িতে গিয়েও আমার সঙ্গে কথা বলবেন? চলুন আশেপাশেও কোথায় বসে কথা বলি। ভাবি, আপনি বাড়িতে চলে যান, আমি আসছি। এটাই পলাশ আজগর। মুখরা বদমেজাজি মার্জিয়া একদম মিয়ে গেছিল। ভয়াতুর চোখে অন্তুর দিকে তাকিয়েছিল। অন্তু চোখে আশ্বাস দিয়ে বলল, যান, কিছু হবে না আমার। এতটুকু ভরসা রেখেছি নিজের ওপর। আম্মাকে বলবেন ওষুধ কিনতে গেছি। আপনার অসুস্থ লাগছিল, আগে ফিরেছেন। আমি চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। মার্জিয়া যেতে যেতে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। পলাশ অন্তুকে বলল, আচ্ছা, তোমার বাড়িতে আজ আপাতত গেলাম না, গাড়িতে ওঠো, অন্য কোথাও যাই। পায়ে হেঁটে যাই, চলুন, একটু হাঁটা হবে। সন্ধ্যার রাস্তায় হাঁটতে খারাপ লাগবে না। পলাশ ভুরু কুঁচকে ঠোঁট দুটো একপাশে বাঁকিয়ে হাসল। অন্তর ভেতরে ধুকপুক করছে। মস্তিষ্ক সে আতঙ্ক ভুলতে পারেনি। পলাশ যে কফি শপে নিয়ে গেল, কফি শপ হিসেবে বেশ লাক্সারিয়াস। ভেতরে আলোকসজ্জা ডার্ক। পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয়। অন্তু বুঝল কফি শপটা পলাশের নিজস্ব। পলাশ গা ছেড়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়ল। অন্তু চারপাশে তাকাচ্ছিল, লোকজন নেই। ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছে আলো আধারের সংমিশ্রণে। টেবিলের ওপর 3টে গ্লাস, একটাতে টিস্যু রাখা, একটা পানির বোতল, আর একটা কাচের ফুলদানি। ভয় পাচ্ছ? অন্তু ওপর নিচ মাথা নাড়ল। পাচ্ছি। পলাশ হো হো করে হাসল। প্রয়োজন নেই, বসে পড়ো। পাবলিক প্লেসে দুষ্টুমি করার ক্লাস পেরিয়ে এসেছি বহুদিন আগে। ছোট বয়সে ওসব করতাম। যাকে তোমরা ভদ্রলোকেরা বলো, ওই বখাটেপনা। পাবলিকের সামনে খেলা দেখানোটা প্রাথমিক ছাত্রদের কাজ। আমি হাই স্কুলের মাস্টার। অন্তু পলাশকে যতবার যতক্ষণ দেখেছে, ততবার ততক্ষণই পলাশের ঠোঁটে হাসি আর জলজল চোখ দুটো ভয়ানক এক ইশারা খেলতে দেখেছে। পলাশ কফি আনতে বলল একটা ছেলেকে। আপনার টাকা 2 দিনের মধ্যে দিয়ে দেব। আপনি ছাড়াও আরো কিছু পাওনাদার আছে। জমি বিক্রি করতে হবে। জমি নিয়ে কিছু সমস্যা হয়েছে, সেগুলো মীমাংসা হচ্ছে না বিধায় দেরি হচ্ছে। এর মাঝে আব্বুর ইন্তেকাল হলো। আমি আপনার কাছে 2 দিন সময় চাইছি। এবার আমি সময় নিচ্ছি। তোমার বাবা মারা গেছে? ইন্না নিল্লাহ। পলাশ দুঃখিত হবার নাটক করল। অন্তর শরীরকে বেশ কিছুক্ষণ চোখে গিলে প্রসারিত করে বলল, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, তোমার শরীর থেকে আসছে বোধহয়। অন্তু তাকালো। আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। হা হা করে হেসে ওঠে পলাশ। গরু মরলে শকুন খোঁজ পায় কিভাবে? গরু মরার আগে সুগন্ধি মেখে মরে? মেয়েদের শরীরে নিজস্ব একটা ঘ্রাণ আছে, তার তুলনা বিশ্বের কোনো পারফিউমের সাথে হয় না। কিন্তু শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। জীবন তাকে কোন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এখনো বুঝে ওঠা যাচ্ছে না। পলাশ গা ছেড়ে আরাম করে বসে ঘাড় বাঁকিয়ে বলল, ভাবছি তোমার পাশে গিয়ে বসলে সুগন্ধিটা আরো ভালো পাওয়া যাবে। তাছাড়া খালি খালি চেয়ার ফাঁকা রয়েছে তোমার পাশেরটা। অন্তর্দৃষ্টি টেবিলের দিকে ছিল। মুস্কি হেসে ফেলল। শুধু ভাবছেন? এতটাও আশা করিনি আপনার কাছে। আপনার এতক্ষণে বসে পড়ার কথা ছিল। আপনার সাথে ব্যাপারটা মানাই। পলাশ ততক্ষণে উঠে দাঁড়িয়ে অন্তুর দিকে ঝুঁকে আসে।
চোখের পলকে অন্তু টেবিলের ওপরে থাকা কাঁচের ফুলদানিটা তুলে কাঠের চেয়ারে আঘাত করলো। সঙ্গে সঙ্গে ফুলদানি ভেঙে 3 টুকরো। হাতে থাকা টুকরোটা পলাশের গলায় উঁচু হয়ে থাকা স্বর্ণালীর ওপরে ধরল। পলাশ চমকে গিয়ে ঝুঁকে পড়া থেকে সোজা হলে অন্তু উঠে দাঁড়ালো। ভাঙা কাচের চাপে পলাশের গলার চামড়া ছেদ পড়ে, কয়েক বিন্দু রক্তও বেরিয়ে আসে। ভুললে চলবে? সেদিন কোনো রকমে আপনার ডেরাই ছিলাম, আজ পাবলিক প্লেসে জবাই করে রেখে যাব একদম। তারপর মরার পর যা করার করবেন। জয় আমির আর আপনার মধ্যে ফারাক একটাই, জয় বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত, মৃত্যুকে বোধহয় খুব একটা ভয় পায় না, কিন্তু আপনি মৃত্যুকে খুব ভয় পান। অন্তু কাচের টুকরো ফেলে দিল ছুঁড়ে, ফ্লোরে পড়ে খান খান হয়ে গেল। অন্তু বসে পড়ে চেয়ারে। পলাশ ধীরে ধীরে 2 কদম পেছায়। টেবিলের ওপরে থাকা টিস্যু নিয়ে গলার রক্তটুকু মুছে নেওয়ার সময় মুখ বিকৃত করে। অচমকা রেস্তোরাঁয় কাঁপিয়ে তোলে পলাশের ফেটে পড়া অট্টহাসির শব্দে। বাচ্চাদের মতো হাততালি দিল পলাশ। মাইন্ড ব্লোয়িং। আবারও হাসে হা হা করে। চেয়ারে বসে পড়ে ধপ করে, দৃষ্টি স্থির অন্তুর ওপর। আমি ভাবতেছিলাম, আমি সত্যিই খুব হয়রান ছিলাম। জয় কাত হলো কিসে? তুমি জানো, মানুষ যেমন ঠোঁটে সিগারেট কেড়ে নেয়, ও সেভাবে মেয়ে ভাগাভাগি করেছে আমার সাথে। আর ও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেই দিন আমার সাথে ঝামেলা করে, অথচ আমায়ও চেনে। কিন্তু সেই দিন তুমি যেভাবে কেঁদেছিলে, স্যাহ, আর 5টা মেয়ের মতো লেগেছিল। মাগার এরপর একটা চমক, থুহ, সোজা জয়ের মুখে। আমি খুব ভেবেছি, আমার বউকে বলেছি তোমার কথা। পলাশ চট করে থামলো, কিছুক্ষণ চেয়ে রইল ধুম ধরে চুপচাপ। কিছু মনে পড়ছে যেন, এভাবে তুড়ি বাজালো। ওয়েট, আসছি, 1 মিনিট। হাই কমিশন ব্যালেন্ডেড স্কটস হুইস্কি মদের বোতল নিয়ে ফিরল। গল গল করে গ্লাসে ঢেলে তাতে চুমুক দেওয়ার আগে বলল, নেবে 1 সিপ? অন্তু মাথা নাড়ল। হুম। চোখ বুজে পুরো 1 শট শেষ করে গ্লাস টেবিলে রেখে বলল, এবার কথায় এনার্জি আসবে। তোমাকে সেই দিন একদম সাধারণ লেগেছিল। শিট, হতাশ ছিলাম আমি নিজের ভাবনায়। উঠে যেতে যেতে বলল, জয় যেমনই হোক, ওর রুচি ভালো, এটা আমি জানতাম। বড় বংশের ছেলে তো, আজ প্রমাণ হলো আরো একবার। একটা ট্রে এনে বসলো আবার। তা থেকে 1 টুকরো আদা, কয়েকটা পুদিনা পাতা, সোডার কৌটা থেকে খানিকটা সোডা, 2 টুকরো লেবু, 2 চামচ চিনি দিয়ে তাতে হুইস্কি ঢাললো। 2 চুমুক খেয়ে বলল, বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে। আমার বউ না থাকলে একটা চান্স নিতাম তোমার ওপর। তোমাদেরকে 1 রাতের পর ছেড়ে দেওয়া যায় না, বুঝলে? রেখে দেবার মতো তুমি। কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি। আসলেই বোঝা যায় অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে। এ কথাটা বলল কিন্তু অন্তু। তোমার কাছে ভালোবাসা মানে কি? বুঝি না। অন্তুর দিকে ফিরে কফি এগিয়ে দিয়ে বলল, আমার সমস্যা কি জানো? আমাকে ভয় পাওয়ার লোকের তো অভাব নেই। সেসবের ভিড়ে ব্যতিক্রম হিসাবে আমার বিরুদ্ধে অস্ত্র ধরা কারো সামনে হয়ে খুব কাবু হয়ে যায়। দুনিয়ার খারাপ মানুষের আরেকটা স্বভাব আছে, এরা ভালো মানুষের ওপর খুব সহজে পিছলা খায়। একে বলে বিপরীতে আকর্ষণ বোধহয়। পজিটিভ নেগেটিভ তারের মধ্যে ব্যাপার আর কি, বুঝছো? গা দুলিয়ে হাসলো পলাশ। সাধারণ দেখতে লোকটা, কোনো জাঁকজমকতা নেই। অভিজাত্য আছে, তবে তা প্রকাশের যেন তাগিদ নেই ভেতরে। হুডির টুপি নামানো, নকশালাদের মতো অস্বাভাবিক লম্বা কাঠামো, জল জল চোখের মাছ দিয়ে খিলনের মতো নাক। হাসলে গা ছমছম করে ওঠে, অথচ সারাক্ষণ হাসে ঠোঁট দুটো। পলাশ জিজ্ঞেস করলো, আর তো কথাই বলছো না, শুধু কি টাকার জন্য এখানে এনেছি তোমাকে? তুমি চাইলে এই মুহূর্তে সব টাকা মওকুফ করে উল্টো আমি তোমাকে টাকা দিতে পারি। অন্তু চুপচাপ বসে রইল, মাথাটা ফাঁকা লাগছে, উঠে যাবার জন্য পা চলছে না। আচ্ছা, আর কি কি পর্যবেক্ষণ করেছো আমার? বলো শুনি। তোমার কথা শুনতে খারাপ লাগছে না। শ্যাহ, গলার কাছে জ্বলছে। এই একটা কাজ করলে। অন্তু বলল, এখনো তেমন কিছুই জানা হয়নি। সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে জানাশোনার দরকার পড়ে না। যা পর্যবেক্ষণ একদিনেই করেছি। পলাশ আবারও ঝুঁকে পড়ে অন্তুর কানে ফিসফিস করে বলল, তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা, তোমার মানুষ খুন করার ইচ্ছা বিদ্রোহ আর আমার পেশা। চলো, এই নিয়ে একটা সিনেমাটিক খেলা খেলা যাক। ম্যানেজার এসে পলাশের হাতে একটা ইনটেক মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। পলাশ হিপ ফ্লাক্সে মদ ঝেড়ে নিতে নিতে বলে, তোমার পেছনে আমার লোক পড়ে থাকবে, আমার আদেশেই থাকবে। ছেড়ে তো দিতে পারি না তোমাকে। বিন্দু জলের মতো বহুদূর গড়াবে তুমি, যা বুঝলাম। তুমি আজকের মতো শিউরে উঠে যতদিন বাঁচতে পারবে, ততদিন খেলা তোমার।
কিন্তু হারলে দামি মূল্য চেয়ে নেব আমি। আমি কোনো খেলা খেলছি না যদিও, আপনি আমার ভাইয়ের পাওনাদার। ভাই অপারগ টাকা পরিশোধ করতে, তাই তা আমার জিম্মায়। তবুও যদি ধরুন আমি জিতে যাই। পলাশ হুডির টুপি মাথায় তুলল। কি চাও? তখন চেয়ে নেব। পলাশ মাথা দুলিয়ে হাসে। সাবধানে থেকো, আসছি, খোদা হাফেজ। কপালে তর্জনী ও মধ্যমা আঙুল ঠেকিয়ে সালাম জানানোর ভঙ্গিমায় ইশারা করে মদের বোতলটা হাতে ধরে বেরিয়ে যেতে যেতে বলল, রুবেল, ম্যাডামকে কফি না খাইয়ে যেতে দিস না। সোমবার বিকেল 4টা। ছাদের ওপর পাশের বাড়ির পুচকে ছেলের ঘুড়ি এসেছিল। তখন জয় কবুতরকে দানা খাওয়াচ্ছিল। ঘুড়িটা ছাদে পড়তেই ধরেছে। তা তো পুচকিটাকে ফেরত দেয়। ইনি লাটাইটা অবধি জোর করে কেড়ে নিয়ে সে এখন নিজেই ঘুড়ি ওড়াচ্ছে। সাদা লুঙ্গিটা দুপাশে থেকে এনে দু ঠ্যাঙের মাঝে আটকে রেখেছে। খালি গায়ে গলায় লাল টকটকে চওড়া গামছা ঝুলছে। কিন্তু লুঙ্গি গামছার সাথে পায়ে কালো চামড়ার বেল্টওয়ালা স্যান্ডেল। আচ্ছা তোমরা একটু কল্পনা করো তো, একটা মানুষ সাদা কালার লুঙ্গি পরে গলায় লাল গামছা, গায়ে কিচ্ছু নাই, অথচ পায়ে চামড়া বেল্টওয়ালা স্যান্ডেল পরে রয়েছে। কেমন লাগবে? প্রচুর হাস্যকর ব্যাপারটা কিন্তু। আচ্ছা, আবার আমরা গল্পে ফিরি। দুর্দান্ত উড়ছে ঘুড়িটা। পুচকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জয়ের ভয়ে জোরে কাদার উপায় নেই। জয় বলে দিয়েছে, কান্নার সাউন্ড কানে আসলে এখনই ধরে একদম দা দিয়ে কোপ মেরে সুন্নতের খাতনা দিয়ে দেবে। আচ্ছা, আমি এই লাইনটা আবার রিপিট করছি। জয় বলে দিয়েছে, কান্নার সাউন্ড কানে আসলে এখনই একদম দা দিয়ে কোপ মেরে সুন্নতের খাতনা দিয়ে দেবে। খতনা, খাতনা না। আমাদের এলাকায় কাতনা বলে, ঠিক আছে? যাই হোক, পুচকে এমন ভয়ানক রিস্ক নেয়নি। সে নিঃশব্দে ফোপাচ্ছে আর দেখছে নিজের ঘুড়িটা জয় কিভাবে হানাদার বাহিনীর মতো দখল করে উড়াচ্ছে। জয় জিজ্ঞেস করলো, তোর ঘুড়ির দাম কত রে? কাগজ কিনে বানাইছি, তুমি আমার ঘুড়ি দাও। তোতালু শালা, সেই কাগজ তো আর তোর রূপ দেখে দেয় নাই দোকানদার, যে ফটকা মার্কা সুরত তোর। কাগজের দাম কহে 6 টাকা। তোর বোন আছে? বিয়ে হয়ে গেছে। শিট, আমি মানুষ খারাপ হলেও লোক ভালো। ভাবলাম তোর বোনকে জ্বালানোর দামে তোর ঘুড়িটা ফিরিয়ে দেব। সেই বালিতে গুড়। মানুষের এটোতে মিশে মিশে মুখ উড়ছে না আমার। বিয়ে দিবি ভালো কথা, আর কদিন পরে দিলেই আজ ঘুড়িটা ফেরত পেয়ে যেতি। হ্যাঁ, আমার ঘুড়ি দাও। ওয়েট, ওই শালা তোতালু, তোরে আমি জিগাইছি তোর বোন আছে কিনা? তুই বিয়ে হয়ে গেছে কইলি কে? বিয়ের প্রস্তাব দিছি আমি? তুরে মারবো এক আসার। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল পুচকে। জয় ঠোঁট কামড়ে থাপ্পড় তুলে শাসালো। চুপ কর, এত বিশ্রী ভাবে কেউ কাঁদে? হারুন ফাটার মতো গলা নিয়ে কাঁদছিস কেন বোয়াল? যার কণ্ঠ ভালো না তার উচিত না এইভাবে কাঁদা। একটা মানুষ, একটা একটা এত বড় মানুষ একটা ছোট বাচ্চাকে কেউ এভাবে কাঁদায়? আবার কি ভাষা রে ভাই, ভাই রে ভাই। নিচে থেকে কবিরের চেঁচানো শোনা যায়, ভাই নামেন, আইসি। তো কি, নাচবো এক চোট? আইসিস দাঁড়া, পায়ে মরিচ ধরছে? ঘুড়ির সুতো লাটায়ে পেঁচিয়ে তা ছুঁড়ে দিয়ে বলল, তোতালু, ধর তোর ঘুড়ি। আজ প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি। তোর ওই বিশ্রী কান্নার অভিশাপ সাথে করে গেলে দেখা গেল গাড়ি উল্টে মরে পড়ে রইলাম। শ্বশুর বাড়িতে যাওয়া হবেই না। জীবনে বাসর না করে ম্যারিড ব্যাচেলার অবস্থায় মরা লাগবে। বাসর না করে মরা ঠিক না। কতকাল স্ট্রিট ফুড খাবো, এবার তো লিগালি ঘরের খাবার খেয়ে মরবো। শোনো, আমি কিন্তু গল্পের মধ্যে তোমার সাথে অনেক কথাই বলে ফেলি। আবার এমনও হয় যে আমি গল্প পড়তে পড়তে নিজেই হাসি ফেলি। কতবার কন্ট্রোল করব বলো তো? এমনও হয় যে আমার এখন কথা বেঁধে যাচ্ছে। আমি একটা কথা বারবার পড়ি। যাই হোক, তোমরা এগুলো মাইন্ড করো না। যদি এতই মাইন্ড করো তাহলে কমেন্ট করে জানায়ও। আমি এগুলো বাদ দিয়ে দেব। আমি একদম পড়ার মতো করে পড়ে যাব, রিডিং পড়ার মতো করে, যেন তোমরা আমার কোনো ইমোশন কোনো কিছুই আর শুনতে পারবা না। যাই হোক, তোমার মূল্যবান মতামত কমেন্টে জানায়ও। আমি অবশ্যই সে অনুযায়ী কাজ করার চেষ্টা করব। লাইক, কমেন্ট, শেয়ার না করে যেও না। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।